হ্যালো ডিয়ার এক্সাম কমরেডস, তোমাদের প্রত্যেককে ওয়েলকাম। আমরা যে কারেন্ট অ্যাফেয়ার্সের সিরিজ নিয়ে আসছি সেই সিরিজটার কিন্তু আজকে দ্বিতীয় দিন। আমরা তোমাদেরকে বলেছি যে আমাদের এই সিরিজে আমরা পরপর কিন্তু সেগমেন্ট ওয়াইজ নিয়ে আসব। কি সেগমেন্ট ওয়াইজ ক্লাস নিয়ে আসব? তোমরা জানো যে প্রত্যেক সোমবার দিন হবে ইন্টারন্যাশনাল কারেন্ট অ্যাফেয়ার্সের খবর, তারপর বুধবার দিন হবে ন্যাশনাল লেভেলের কারেন্ট অ্যাফেয়ার্সের খবর এবং শুক্রবার দিন হবে রাজ্য লেভেলের খবরগুলো, বিশেষ করে পশ্চিমবঙ্গের চাকরির জন্য পশ্চিমবঙ্গের খবরগুলোকে নিয়ে আলোচনা করা হবে। অর্থাৎ ওয়ার্ল্ড, ন্যাশনাল এবং স্টেট লেভেলের খবর আমরা ভাগাভাগি করে দিচ্ছি। এবার স্যার, খবর প্রচুর হয়, আমরা এই পেইড ক্লাসে তো বহুবার তোমাদেরকে বলেছি, আর খবরের তো কোনো ইয়ত্তা নেই। আমরা যদি কমপক্ষ ফাঁকি মেরে 10খানা ওয়েবসাইট দেখি তাহলে দেখতে পাবো যে 10খানা কিন্তু খবর পাওয়া যায়। এবার এই 10খানা খবর ইন্টু 30 দিন মানে 300খানা খবর, যেটা কোনো ম্যাগাজিন বা পিডিএফে সচরাচর পাওয়া যায় না। তো সেই জন্য যেগুলো মোস্ট ইম্পর্টেন্ট সেগুলো আলোচনা করে দেবো আমরা একদম উইকলি বেসিসে। আর সঙ্গে সঙ্গে আমাদের তো পিডিএফ যাই, আমাদের যে হোয়াটসঅ্যাপ গ্রুপ রয়েছে, যারা যারা জানো তারা তো সেই হোয়াটসঅ্যাপ গ্রুপ থেকে নিশ্চয়ই তোমরা ক্লাস দেখতে পাচ্ছ, আর যারা জানো না তারা কিন্তু অবশ্যই এই খবরের নজর উইথ অর্ণব স্যার যে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ রয়েছে সেখানে কিন্তু নিউজ উইথ অর্ণব স্যারের মধ্যে জয়েন করে যেও। এনিওয়ে, আজকে বুধবার, সুতরাং সেই নিরিখে আজকে আমাদের ন্যাশনাল লেভেলের খবর পড়া উচিত এবং সেই নিয়েই চলে এসেছি যে সব থেকে ইম্পর্টেন্ট খবরগুলো মে মাসে 1 তারিখ থেকে 7 তারিখের মধ্যে কোনগুলো ছিল সেগুলো আমরা এক ঝলকে দেখে নেব এবং তার অ্যানালিসিস করব। চলো, ফার্স্টে নিউজ পয়েন্ট বা নিউজ হেডলাইন কী ছিল দেখতে পাচ্ছ, স্ক্রিনে লেখা রয়েছে হেডলাইনটা, অলোক শুক্লা অ্যাওয়ার্ডেড গোল্ডম্যান এনভায়রনমেন্টাল প্রাইজ ফর 2024 সালে গোল্ডম্যান এনভায়রনমেন্টাল প্রাইজ পেয়েছেন অলোক শুক্লা। অলোক শুক্লা এই ব্যক্তি। গোল্ডম্যান এনভায়রনমেন্টাল প্রাইজ জিনিসটা কি আগে জেনে নিই, তারপরে খবরে আসছি। গোল্ডম্যান এনভায়রনমেন্টাল প্রাইজকে অন্যরকমভাবে বলা হয়ে থাকে গ্রিন নোবেল প্রাইজ, কারণ যেসব একদম প্রান্তিক অঞ্চলের মানুষরা যারা প্রকৃতিকে রক্ষা করার জন্য দীর্ঘদিন ধরে লড়াই করছেন, মানুষকে সচেতন করছেন, বন জঙ্গলকে বাঁচানোর চেষ্টা করছেন, বনজ প্রাণীকে, বনজ সম্পদ, উদ্ভিদ শ্রেণীকে রক্ষা করার চেষ্টা করছেন, তাদের জন্য এই প্রাইজটা দেওয়া হয়। ঠিক আছে, এই প্রাইজটা কে দেয়? গোল্ডম্যান এনভায়রনমেন্টাল ফাউন্ডেশন দিয়ে থাকে। যে ফাউন্ডেশনটা কোথায় তার হেডকোয়ার্টার? তার হেডকোয়ার্টার হচ্ছে সান ফ্রান্সিসকো, ক্যালিফোর্নিয়াতে, অর্থাৎ আমেরিকাতে। তো এই গোল্ডম্যান এনভায়রনমেন্টাল প্রাইজটা এটা কার হাত দিয়ে যাত্রা শুরু হয়েছে? পরীক্ষায় কোশ্চেন দেয় অনেক সময়। রিচার্ড অ্যান্ড রন্ডা গোল্ডম্যান কবে তারা শুরু করেছিলেন? 1989 সালে। 1989 সালে। এবং প্রথমবারের জন্য এই গোল্ডম্যান এনভায়রনমেন্টাল প্রাইজ সেরিমনি বা এই অ্যাওয়ার্ডটা দেওয়া হয়েছিল মানে কবে? 1990 সালে 16ই এপ্রিল এটা চালু করা হয়েছিল। পার্টিকুলার একটা দিবসকে মাথায় রেখে, সেটা কি? আর্থ ডে। আর্থ ডেকে মাথায় রেখে কিন্তু এই অ্যাওয়ার্ডটা দেওয়া হয়ে থাকে। মূলত সারা পৃথিবীর 6খানা অঞ্চলের ওপর কাজকর্ম যারা করেন সেই 6খানা অঞ্চলের ব্যক্তিদেরকে অ্যাওয়ার্ডটা দেওয়া হয়। কোন কোন অঞ্চল স্যার? আফ্রিকার অঞ্চল, এশিয়ার অঞ্চল, ইউরোপের অঞ্চল, বিভিন্ন রকম আইল্যান্ড বা আইল্যান্ড সম্পর্কিত যে দেশগুলো রয়েছে সেখানে, নর্থ আমেরিকা এবং সাউথ আমেরিকান যে দেশগুলো রয়েছে সেখানকার, অর্থাৎ বলতে পারো গোটা বিশ্ব জুড়েই যারা প্রকৃতি নিয়ে কাজকর্ম করছেন, যারা অ্যাওয়ারনেস কাজকর্ম করছেন তাদেরকে এই অ্যাওয়ার্ডটা দেওয়া হয় এবং তার অপর নাম কি বললাম? গ্রিন নোবেল প্রাইজ বলা হয় একরকমভাবে এই গোল্ডম্যান এনভায়রনমেন্টাল প্রাইজকে। তো আমাদের দেশে এইবারে এই অ্যাওয়ার্ডটা পেয়েছেন কে? অলোক শুক্লা। অলোক শুক্লা 43 বছর বয়স্ক একজন ব্যক্তি, যিনি এনভায়রনমেন্টাল একজন অ্যাক্টিভিস্ট। এনভায়রনমেন্টাল অ্যাক্টিভিস্ট, পরীক্ষায় কোশ্চেন থাকে যে বিভিন্ন ক্ষেত্র থেকে দিয়ে দেবে যে এই ব্যক্তি কোন ক্ষেত্রের সঙ্গে সম্পর্কিত, তাই এগুলো কিন্তু সেই পয়েন্ট অফ ভিউ থেকে দেখা যেও। তো যাই হোক, এনভায়রনমেন্টাল অ্যাক্টিভিস্ট তিনি। কোন রাজ্য থেকে তিনি বিলং করেন? ছত্তিশগড় থেকে। তাহলে তিনি অ্যাওয়ার্ডটা কেন পাচ্ছেন? এই অ্যাওয়ার্ডটার সঙ্গে জড়িয়ে রয়েছে আরেকটা মুভমেন্ট, যে মুভমেন্টের নাম হচ্ছে হাসদেও মুভমেন্ট। হাসদেও মুভমেন্ট। আমরা যারা ভূগোল পড়ি চাকরি বাকরির জন্য তারা নিশ্চয়ই তোমরা নাম শুনেছ যে ছত্তিশগড়ের সিহাওয়া মাউন্টেন থেকে তৈরি হয়ে আসছে একটি পূর্ববাহিনী নদী, যেটা বঙ্গোপসাগরে গিয়ে পড়ছে, তার নাম হচ্ছে মহানদী, তাই না? এই মহানদীর একটি উপনদীর নাম হচ্ছে, যেটা বাঁ দিককার উপনদী, তার নাম হচ্ছে হাসদেও।
এই হাসদেটা কিন্তু প্রধানত চাচ্ছে কোথা দিয়ে, উত্তর মধ্য ছত্তিশগড়ের মাঝ বরাবর চলে আসছে এই হাসদেও নদীটা। তো এই হাসদেও নদীটা যেটা মহানদীর একটি অন্যতম গুরুত্বপূর্ণ উপনদী, সেই নদীর আশপাশ দিয়ে প্রায় অনেক অঞ্চল রয়েছে। কতখানি স্যার অঞ্চল রয়েছে? 4,45,000 একর এরিয়া রয়েছে। এবং এই জায়গাতে বিভিন্ন রকমভাবে বন জঙ্গল যেমন রয়েছে, আশপাশ দিয়ে যে আবাদি অঞ্চল সেখানে চাষাবাদও হয় এবং সেখানে কিন্তু ধান চাষও করা হয়ে থাকে। তো মূলত যে জঙ্গলটা, যেটা মানে ছত্তিশগড়ের একরকম বলতে পারে লাংস বলা হয়, যেখান থেকে প্রাণবায়ু সঞ্চয় করা হয়, কার্বন এমিশন হয়ে থাকতে পারে, সেই বায়োডাইভার্সিটি পূর্ণ যে জঙ্গলটা সেটা কিন্তু সংরক্ষণের জন্য তিনি সোচ্চার হয়েছিলেন। এবং তিনি এই অলোক শুক্লাজি তিনি কিন্তু একটা হ্যাশট্যাগ ক্যাম্পেইনও করেছিলেন মানুষজনকে সতর্ক করার জন্য। সেই ক্যাম্পেইনের নাম ছিল সেফ হাসদেও। এই অ্যাওয়ারনেসের জন্য যেটা এই পার্টিকুলার এই হাসদেও যে বনভূমিটা, সেটা পার্টিকুলার ছত্তিশগড়ের নর্থ সেন্ট্রাল ছত্তিশগড়ের 1878 স্কোয়ার মিটার জায়গা জুড়ে রয়েছে, কিন্তু তার ব্যাপ্তি রয়েছে অনেকটা বড়, যার ইম্প্যাক্ট পড়ছে প্রায় 4,35,000 একর জায়গাতে। বাট মূল জঙ্গলটা কিন্তু 1878 স্কোয়ার কিলোমিটার জায়গাতে রয়েছে। তো এই যে একটা প্রকৃতি সম্পর্কিত অ্যাওয়ারনেসের জন্য তিনি লড়াই করে যাচ্ছেন, তার জন্যই তাকে গ্রিন নোবেল প্রাইজ বা ঘুরিয়ে বলা যেতে পারে এই গোল্ডম্যান এনভায়রনমেন্টাল প্রাইজটা তাকে 2024 সালে সম্মানিত করা হলো অ্যাওয়ার্ডটা দিয়ে। ক্লিয়ার? তো এই ছিল এই প্রথম খবর, নিউজ পয়েন্ট 1। আমরা এর পরের খবরে চলে যাব। পরের খবরটা কি? হেডলাইন বা নিউজ পয়েন্ট 2 বলছে ইন্ডিয়ান নেভি লঞ্চেস ল্যান্ডস্যাম 20 বার্গ। ল্যান্ডস্যাম 20 বার্গ ছবিতে তোমরা দেখতে পাচ্ছ একটা শিপ। আসলে এটা অনেকটা জেটির মতো করে কাজ করবে। জেটির মতো কী করে কাজ করবে? এবং যে জেটিটা শুধুমাত্র জেটি হিসেবে কাজ করে না, যেটা ট্রান্সপোর্টারও সাহায্য করবে, আবার সঙ্গে সঙ্গে যে ব্যালিস্টিক মিসাইল উত্তোলন নেভির জন্য, সেসবের জন্য কিন্তু সাহায্য করবে। টার্মটা কি এই নেভির এই যে শিপটার নামটা কি? তার নাম হচ্ছে ল্যান্ডস্যাম 20। যে ল্যান্ডস্যাম 20 সিরিজটা, যেটা আসলে 16 সিরিজের আপডেট ভার্সান। তো এই ভার্সানটা কোন কোম্পানির সঙ্গে চুক্তিবদ্ধ হয়ে ইন্ডিয়ান নেভি তৈরি করেছে? সৌরদীপ্ত প্রজেক্ট প্রাইভেট লিমিটেড, যেটা পার্টিকুলার মহারাষ্ট্রের থানে বেস একটা কোম্পানি। মহারাষ্ট্রের থানে বেস একটা কোম্পানি, এবং সেখানেই কিন্তু এই যে নতুন শিপটা তৈরি করা হলো তার ইনগরেশন প্রোগ্রাম চলেছে। ঠিক আছে? তো পার্টিকুলার যদি দেখে নেওয়া যায় এই শিপটা, তার কাজ কি, কেন এই, তার পারপাসটা কি, তার সিগনিফিক্যান্সটা কি, তাহলে কী কী পয়েন্টসের খবরে উঠেছে দেখতেই পাচ্ছ। লেখা আছে ফার্স্টে, দ্য বার্গ উইল অ্যাসিস্ট দ্য ইন্ডিয়ান নেভি ইন দ্য লজিস্টিক মুভমেন্ট অফ আর্টিকেলস অ্যান্ড অ্যানুমিনেশন টু শিপ আইদার অ্যালং দ্য জেটিস অর ইন দ্য আউটার হারবার্স। বাইরের দিকের যে উপকূলবর্তী অঞ্চল বা জেটি সম্পর্কিত কাজকর্মের জন্য মালপত্র পরিবহন করার জন্য এইটি ইন্ডিয়ান নেভিকে লজিস্টিক্যাল মুভমেন্টের জন্য সাহায্য করবে। নাম্বার 1 পয়েন্ট। নাম্বার 2 পয়েন্ট কি বলছে? দ্য অ্যাভেবিলিটি অফ সাচ বার্জেস উইল গিভ আ থ্রাস্ট টু দ্য ইন্ডিয়ান নেভিজ অপারেশনাল অ্যাক্টিভিটিস বাই bolstering a faster flow of goods and ammunition। অর্থাৎ ভারী মালপত্র বা এই ধরনের ক্ষেপণাস্ত্রগুলোকে পরিবহন করার জন্য কিন্তু তারা বেস লাইন তৈরি করে দেবে ইন্ডিয়ান নেভিকে। ঠিক আছে? তো এই ছিল মূল খবর, এবং যেটা পার্টিকুলারলি লঞ্চ হচ্ছে একটা চুক্তির মাধ্যমে। কার সাথে বললাম? এই কোম্পানির সঙ্গে, সৌরদীপ্তা প্রজেক্ট প্রাইভেট লিমিটেডের সঙ্গে চুক্তির মাধ্যমে সেটাকে সম্পন্ন হচ্ছে। ইন্ডিয়ান নেভির সঙ্গে চুক্তিটা হয়েছিল, এবং সেই চুক্তিটা হয়েছিল মার্চ মাসের 2021 সালে। সেই চুক্তির পরে কিন্তু এটা সাম্প্রতিককালে মে মাসে শুরুর দিকে এটা কিন্তু ইনগরেশন চলেছে, যার আপডেট ভার্সানটা এসছে ল্যান্ডস্যাম 20 ইয়ার্ড 13। ঠিক আছে? এবং যেটা পার্টিকুলারলি যার অফিসিয়াল নাম কি স্যার? যার অফিসিয়াল নামটা হচ্ছে অ্যানুমিনেশন কাম টর্পেডো কাম মিসাইল বার্গ। ঠিক আছে? এবার শর্টে বলা হয় ACTCM বার্জেস। ঠিক আছে? তো এটা ছিল তোমাদের একটা ডিফেন্স রিলেটেড খবর। তাহলে আমরা সেগমেন্ট করে তোমাদের কিন্তু খবর দিচ্ছি। একটা খবর ছিল স্যার অ্যাওয়ার্ড রিলেটেড খবর। দেখো আমরা প্রতিটা নোটের মধ্যে তোমাদের দিয়ে দেবো। আবার একটা জিনিস বলে দিচ্ছি, এই যেমন এইগুলো খুব ইম্পর্টেন্ট খবর বলে বাছাই করা খবরগুলো তোমাদের তুলে দিচ্ছি, কারণ ইউটিউবে বা বিভিন্ন জায়গায় প্রচুর খবর তোমাদের দেখায়। তো স্যার কোনটা পড়বো না, সেইগুলোর জন্যই তোমাদের কিন্তু এগুলো ডিটেলে আলোচনা করে দিচ্ছি, সামনের পরীক্ষাগুলোর জন্য কাজে লাগবে। আর এছাড়াও যে প্রচুর খবর হয় সেগুলো তোমরা জানোই যে PDF আমরা দিয়ে থাকি,
এবং সেই পিডিএফ পাওয়ার জন্য অবশ্যই আমাদের কিন্তু এই ক্লাসগুলোকে প্রতিনিয়ত দেখতে হবে, কারণ পিডিএফে একটি পাসওয়ার্ড থাকবে, সেই পাসওয়ার্ডটা আমি ক্লাসের মধ্যেই বলবো। যদি মন দিয়ে পুরো ক্লাসটা দেখো তাহলে পাসওয়ার্ড অপরিচ্ছায় পেয়ে যাবে, শুনতে পাবে, দেখতে পাবে। আর সেই পাসওয়ার্ড কিন্তু প্রতিটা পিডিএফের ক্ষেত্রে আলাদা আলাদা করে চেঞ্জ হবে। তো সুতরাং তোমরা যদি রেগুলার পড়াশোনা করো, রেগুলার ক্লাস করো, আমাদের উদ্দেশ্য একটাই, যাতে তোমরা মন দিয়ে ক্লাসগুলো করো, যাতে পরীক্ষায় ভালোভাবে তোমরা আঁচড় মেরে আসতে পারে, নিজেদের কাঙ্ক্ষিত যে চাহিদা সেটা পূরণ করতে পারো। তো সেই নিরিখে কিন্তু তোমাদের মন দিয়ে ক্লাসটা দেখতে হবে এবং তারপরে তো তোমরা মেটেরিয়াল পাবে। যাই হোক, চলে আসি আমাদের পরের খবরে। নিউজ পয়েন্ট 3। নিউজ পয়েন্ট 3টা কি? খবর বলছে যে বিএসএফ নতুন করে একটা অর্ডার জারি করেছে তার এমপ্লয়ীদের জন্য। বিএসএফ অন রিকোয়েস্ট পোস্টিং এয়ারফেয়ার বুকিং এটসেট্রা ইন নিউ গাইডলাইন্স। বিএসএফের যে কর্মজীবন সেখানে ডিজির তরফ থেকে, বিএসএফের যে ডিরেক্টর জেনারেল তার তরফ থেকে তার ডিপার্টমেন্টে একটি অর্ডিন্যান্স বা একটা গাইডলাইন জারি করা হয়েছে। কি গাইডলাইন জারি করা হয়েছে এবং কেন জারি করা হয়েছে? সমস্যা হচ্ছে যে বিএসএফ ভারতবর্ষের সবচেয়ে বড় বর্ডার সিকিউরিটি ফোর্স, যেটা মূলত প্রায় 6300 কিলোমিটার জায়গা জুড়ে ভারতবর্ষের যে ল্যান্ড বর্ডার রয়েছে, বিশেষ করে পাকিস্তান এবং বাংলাদেশ, সেখানে তারা কিন্তু পাহারা দিচ্ছে। এবং এই বিএসএফ বাদ দিয়েও যারা ভারতবর্ষের বিভিন্ন অঞ্চলে বর্ডার সিকিউরিটির কাজ করে, যে বাহিনীগুলো, তারা কিন্তু রয়েছে আইটিবিপি, বা তার শর্ট ফর্ম হচ্ছে, মানে ফুল ফর্ম হচ্ছে ইন্ডিয়ান তিব্বতিয়ান বর্ডার পুলিশ ফোর্স, সশস্ত্র সীমাবল এসএসবি যাকে বলি, আর আসাম রাইফেলস, যেটা সবচেয়ে পুরনো বাহিনী বলা হয় আসাম রাইফেলস। কিন্তু সবচেয়ে যদি বলা হয় লার্জেস্ট বাহিনী কি বর্ডার সিকিউরিটির জন্য, সেটা হচ্ছে বিএসএফ। তো এই লার্জেস্ট বাহিনীর মধ্যে দেখা যাচ্ছে রিসেন্ট রিপোর্ট বলছে যে 2019 সাল থেকে 23 সালের মধ্যে, এই গত 5 বছরে ম্যাসিভ আকারের লোকজন তারা কি করেছে, যারা একটু মধ্যবয়স্ক লোকজন, যখনই তারা রিটায়ারমেন্টের কাছাকাছি জায়গায় চলে যাচ্ছে, তার অনেক দিন আগের থেকে কিন্তু তারা মানে ভলেন্টিয়ার রিটায়ারমেন্ট করে নিচ্ছে। তো এতে বড়সড় কিন্তু ঘাটতি পড়ছে বাহিনীতে, সেনাবাহিনীর সমস্যা হচ্ছে ঘাটতিতে। এবার মানুষজন রিটায়ারমেন্ট করবে কেন? চাকরি করলে মাইনা পাবে, তাহলে রিটায়ার করার দরকারটা কি? তো সেই কেন রিটায়ার করছে, তার কারণ তাদের বাড়ির কাছে পোস্টিং হচ্ছে না। দূর দূরান্তে একজনের বাড়ি এক জায়গায়, তো আরেকজনের বাড়ি মানে পোস্টিং হচ্ছে আরেক জায়গায়। তাহলে তাদের একটা বয়সের পর তো তাদের হোম সিকনেস তৈরি হয়, তো তাদের খরচাপাতি অনেক ব্যাপার স্যাপার থাকে, এরা জীবনযাপন সমস্ত কিছু ক্রাইসিস বেড়ে যায়। তো সেই কারণে বলেছে যে না, এবার থেকে যারা রিকোয়েস্ট পাঠাবে যে তাদের ইয়ের কাছাকাছি জায়গাতে আর কি পোস্টিং হয়, সেই ওন রিকোয়েস্ট পোস্টিং এবার দেয়া হবে। যদি না ম্যাচ করে থাকে, যে দেখা গেলো তুমি চাইছো এক জায়গায় পোস্টিং আর সেই সময় সেই জায়গায় ভ্যাকান্সি নেই বা অ্যালটমেন্ট পাওয়া যাচ্ছে না, তাহলে তোমাকে কিছু না কিছু ছাড় দেওয়া হবে, অ্যাকমপ্লিশমেন্ট দেওয়া হবে, এবং সেই রিকোয়েস্টের তালিকা জাহির রাখবে, যখন সুযোগ পাবে তখন তোমাকে দিয়ে দেওয়া হবে। এবং এটাও বলা হচ্ছে যে ফেস্টিভ পিরিয়ড, যখন কোনো উৎসব আয়োজন চলবে, সেই সময় বেশ কিছু ছাড়পত্র দেওয়ারও ব্যবস্থা করা হবে, যেমন মানে ফ্লাইটের যে ফেয়ার, বা ফ্রি সিট সিলেকশন, বা কীভাবে তুমি কোন টাইমে যাবে, মানে রিস্কেডিউলিং কী করে করতে পারে তোমার ছুটি ছাটাগুলোকে, ঠিক আছে, বা জিরো কনভেনিয়েন্স ফিস, এই সুবিধাগুলো কিন্তু বিএসএফ যে যারা কাজকর্ম করে তাদের জন্য দেওয়া হবে। এবার তাহলে কি বিএসএফ সবার জন্য হবে? না, সবার জন্য নয়। তাদের জন্য পার্টিকুলার যারা বিএসএফের নন গেজেটেড অফিসার, তাদের জন্য, নন গেজেটেড অফিসারদের জন্য বিএসএফের ডিজির তরফ থেকে এইরকম একটা নিউ গাইডলাইন জারি হয়েছে। প্রসঙ্গত বলে রাখা ভালো যে বিএসএফের যিনি ডিজি হন, তিনি কিন্তু একজন আইপিএস অফিসার, অর্থাৎ ইন্ডিয়ান পুলিশ সার্ভিস ইউপিএসসি পাশ করে তিনি কিন্তু এই পদাধিকারী বসতে পারেন। তোমাদের কাছে প্রশ্ন থাকবে, তোমরা খুঁজে অবশ্যই কমেন্টে জানিয়ে দিও বর্তমানে এখন এই বিএসএফের ডিজি সাহেব কে আছেন। চলো পরের খবর, নিউজ পয়েন্ট 4। নিউজ পয়েন্ট 4 বলার আগেই আমি এই পিডিএফ এবং এই যে সমস্ত খবরগুলো তোমাদের মেটেরিয়াল দিই তার পাসওয়ার্ড জানিয়ে দিচ্ছি। পাসওয়ার্ড কি স্যার? পাসওয়ার্ড হচ্ছে KNASN@0506। আবার বলছি, KNASN@0506। এই পাসওয়ার্ডটা যখনই তুমি পিডিএফ গ্রুপে পেয়ে যাবে, যখনই গ্রুপের মধ্যে পিডিএফ থাকবে, তখন পিডিএফটা কিন্তু খুলবে না। তো পাসওয়ার্ডটা তুমি টাইপ করো, দেন তুমি কিন্তু পিডিএফ ভেঙে নিতে পারবে। ওকে, তো এটা প্রতি সপ্তাহে কিন্তু প্রতি মেটেরিয়াল কিন্তু পাল্টে যাবে, এবং ক্লাসটা অবশ্যই মন দিয়ে দেখো।
আজকের জন্য যে মেটেরিয়ালটা দেবো সেটা কিন্তু আমি বলে দিলাম তার পাসওয়ার্ড কী। এনিওয়ে চলে আসি পরের যে খবরটা বলছিলাম সেটা কি। হেডলাইন বলছে News.4, এটা একটা সায়েন্স টেকনোলজি বেস খবর। সায়েন্স টেকনোলজি বেস খবর কি বলছে, লোকু LOQU লোকু একটা ডিভাইস তৈরি করা হয়েছে। কে ডিভাইস তৈরি করেছে? IIT গৌহাটি, ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ টেকনোলজি, তারা একটা ডিভাইস তৈরি করেছে। কাদের জন্য? যারা বধির, তাদের কথা বলতে পারে না, তাদের জন্য, যাতে গলায় যে ভাইব্রেশন হয়, ভোকাল কর্ডে যে ভাইব্রেশন হয় কথা বলার সময়, সেই ভাইব্রেশনকে কানেক্ট করে দিয়ে একটা ইলেকট্রিক্যাল সিগন্যাল বা সেন্সার পাঠিয়ে একটা ডিভাইসের মাধ্যমে সেই কথাটাকে ভয়েসে কনভার্ট করার একটা মেশিন এই IIT গৌহাটি টিম তারা কিন্তু আবিষ্কার করেছে। এবং তার জন্য তোমরা দেখতেই পাচ্ছ যে তারা পেটেন্ট নিয়েছে, তাদের সত্ত্ব কেনা আছে। সত্ত্বটা কি? ইন্ডিয়ান পেটেন্ট নম্বর এত 510/923, যদিও এগুলো লাগবে না ডিটেলে, তবুও তোমাদের বলে দিয়েছি আর কি, যেহেতু খবর বলতে হচ্ছে সেই নিরিখে। এবং এই পেটেন্টটা কিন্তু এখন পরীক্ষামূলকভাবে রয়েছে বিভিন্ন ক্লিনিক্যাল টেস্টের জন্য। এবার ক্লিনিক্যাল টেস্ট যদি ঠিকঠাক হয়ে যায় তাহলে কিন্তু এটা বাজারে চলে আসবে, যারা মুখবধির মানুষজন তাদের ক্ষেত্রে অনেক সুবিধা হবে। আচ্ছা, এটার জন্য এই যে নামটা লোকু নামটা কারা নিয়ে আসছেন? এই IIT গুয়াহাটি বা তৎসম্পর্কিত যে ইনস্টিটিউটগুলো ছিল সেই গুয়াহাটির যারা প্রফেসর, যারা গাইড করেছেন এই মেশিনটা বানাবার জন্য, সেই গাইডের নাম কি? একজনের নাম হচ্ছে প্রফেসর সৌমেন্দ্র দণ্ডপাত, আরেকজনের নাম হচ্ছে ডক্টর LN শর্মা। এই লোকুর সঙ্গে দুজনের নাম জড়িত, কারণ এইরাই যে লোকু নামটা দিচ্ছেন এরা। লোকু কথার মানেটা কি? এটা একটা ল্যাটিন ওয়ার্ড, যার মানে হচ্ছে টু স্পিক অর টক, কথা বলা। তো এইখান থেকে আসছে লোকু। কারণ তোমরা একটা যখন ইংরাজি পড়ো তখন তোমরা নিশ্চয়ই ওই রুট ওয়ার্ড পড়ো, দেখবে কোয়েন্স। এই কোয়েন্স থেকে লোকোয়েন্স মানে হচ্ছে কথা বলা, ভোকাল ব্যাপার স্যাপার। যাই হোক, পরের খবর News.5, এই খবরটাও সায়েন্স টেকনোলজির একটি খবর। কি বলছে? ইসরো তার রিসেন্ট রিপোর্টে বলেছে যে চাঁদের মাটিতে নাকি বিশাল বড় বড় বরফের চাঁই পাওয়া যাচ্ছে। চাঁদের যদি মাটি দেখা যায় যে পৃথিবীর মতো যদি দেখা যায় এটা গোলাকার, তার ওপর দিকে নর্দার্ন পোল এবং তলার দিকে স্যার সাউদার্ন পোল মানে দক্ষিণ মেরু। বলছে মাঝ বরাবর জায়গাতে যেটুকু বরফের লেয়ার রয়েছে চাঁদে, তার থেকে বেশি রয়েছে তোমার দক্ষিণ মেরুতে, আর তার থেকে আরও অনেক গুণ বেশি রয়েছে তোমার নর্দার্ন মেরুতে। ঠিক আছে, এদের লাভটা কি বা ক্ষতিটা কি? এই রিপোর্টে বলছে যে এ রিসেন্ট স্টাডি কন্ডাক্টেড বাই সায়েন্টিস্ট ফ্রম ইসরো ইন কোলাবোরেশন উইথ আদার রিসার্চ ইনস্টিটিউট হ্যাজ রিভিলড, কি খবর প্রকাশ করেছে? বলছে পসিবিলিটিস অফ ওয়াটার আইস অকারেন্স ইন দ্য পোলার ক্র্যাটার্স ইন দ্য মুন, অর্থাৎ এখানে বিশাল বড় বড় বরফ পাওয়ার সম্ভাবনা রয়েছে। এবং এই বরফটা আসছে কোত্থেকে? বরফটা আসছে মেয়ার ভলকানিজম বা প্রেফারেন্সিয়াল ইম্প্যাক্ট ক্যাটারিংয়ের জন্য। অর্থাৎ যখন কোনো এককালে আগ্নেয়গিরি কাজকর্ম করে তখন ভূপৃষ্ঠের ভেতর দিকে থাকা যে জলভূমি থাকে বা যেটুকু হাইড্রোজেন অক্সিজেন মিলনের পরে জলরাশি থাকে, সেটা যখন ওপর দিক দিয়ে পাইপলাইন দিয়ে ওপর দিকে উঠে আসে এবং সেই আগ্নেয়গিরির মুখে যখন একটা বাঁটি টাইপের জায়গা হয়, তাকে কেটার বলা হয়, সেই জায়গাতে যেটুকু জল জমে থাকে, সেই জলটা জমে যদি ঠান্ডা অবস্থায় যদি বরফ হয়ে যায়, তা সেইভাবেই কিন্তু চাঁদে নাকি বরফের আস্তরণ পাওয়া যেতে পারে। তো এতে এই যে ইসরোর যে পরীক্ষা নিরীক্ষা করছে চন্দ্রযানের মাধ্যমে, সেটা কিন্তু কোথাও না কোথাও ব্যাহত হয়ে যেতে পারে। এবং পরীক্ষায় বলছে যে এটা কিন্তু নর্দার্ন পোল রিজিয়ানে ডবল রয়েছে, অর্থাৎ দক্ষিণ মেরুর থেকে উত্তর মেরুতে কিন্তু এই বরফের পরিমাণ বেশি পাওয়া যাওয়ার সম্ভাবনা রয়েছে। ঠিক আছে, তো আমরা যদি এখন ইসরো সম্বন্ধে এক ঝলক আবার দেখে নিই তাহলে কি জানবো স্যার? স্ট্র্যাটেজিকের পোর্শনটা জেনে নাও। ইসরো কিন্তু আজকে ইসরো বলছি, কিন্তু ইসরো প্রথমে ইসরো ছিল না। কি স্যার? ইন্ডিয়ান ন্যাশনাল কমিটি ফর স্পেস রিসার্চ, অর্থাৎ শর্টে বলা হয় ইনকোস্পার। এটি প্রথম তৈরি করেছিলেন জওহরলাল নেহরু। কবে স্যার? 1962 সালে। 1962 সালে ইনকোস্পার বা ফুল নামটা কি বললাম? ইন্ডিয়ান ন্যাশনাল কমিটি ফর স্পেস রিসার্চ গঠন করেছিলেন জওহরলাল নেহরুর হাত দিয়ে। এটা কোন ডিপার্টমেন্টের আন্ডারে তৈরি হয়েছিল স্যার? ডিপার্টমেন্ট অফ অ্যাটমিক এনার্জি বা শর্টে বলা হয় DAE এর আন্ডারে তৈরি করা হয়েছিল।
পরবর্তীকালে আরেকজন বিখ্যাত বিজ্ঞানী, তার নাম হচ্ছে বিক্রম সারাভাই, তিনি এই যে কমিটি তৈরি করা হলো বা সংগঠন তৈরি করা হলো, তার আরও কাজকর্ম, তার রোল কী হবে সেটাকে নিয়ে তিনি আরও বেশি করে ডেভেলপমেন্ট প্রজেক্টের কাজকর্ম করলেন। এবং পরবর্তীকালে এই ডেভেলপমেন্ট প্রজেক্টটা হচ্ছে কোথায়, এই ইনকোস পার্টটা প্রথম দিকে হচ্ছে কিন্তু থুম্বা ইকুয়েটোরিয়াল রকেট লঞ্চ স্টেশনে, বা একে বলা হতো টার্লস। থুম্বাটা স্যার কোথায় ছিল? থুম্বাটা ছিল তিরুবনন্তপুরম, মানে অর্থাৎ কেরালা, ঠিক আছে। পরবর্তীকালে এই নামটাই চেঞ্জ হয়ে চলে আসছে, কি নাম হচ্ছে ইসরো। কবে নাম পাল্টাচ্ছে? 1969-এ। 1969-এ নাম চেঞ্জ হচ্ছে, অর্থাৎ 7 বছর পরে গিয়ে কিন্তু নাম চেঞ্জ হচ্ছে। পরবর্তীকালে এটার জন্য আলাদা করে একটা ডিপার্টমেন্টই তৈরি করে দেওয়া হয়, যার নাম হচ্ছে ডিপার্টমেন্ট অফ স্পেস, যেটা তৈরি করা হয়েছিল আরও 3 বছর পর, মানে 1972-তে, ঠিক আছে। তো এইটা হচ্ছে গল্প। তার মানে ইসরোর তৈরির পেছনেও কিন্তু একটা ইতিহাস রয়েছে, সেটাও দেখে যেও। আর ইসরোর ফুল ফর্ম কি, ইসরোর চেয়ারম্যান কে আছেন, এগুলো তো তোমরা পড়েই যাও, স্ট্যাটিক পোর্শন দেখে যাও। চলো পরের খবর, নিউজ পয়েন্ট 6। নিউজ পয়েন্ট 6 এটা এনভায়রনমেন্ট রিলেটেড খবর একটা। কি বলছে? ইন্ডিয়ার সঙ্গে কেনিয়ার একটা গল্প কথা চলছে, মানে আলোচনা চলছে। কেন? চিতাতেই সব শেষ, ঠিক আছে। চিতা মানে ওই চিতা নয়, চিতা মানে প্রাণী, ঠিক আছে। চিতা ভারতবর্ষে বা এই দক্ষিণ এশিয়ার যে উপকূলবর্তী মহাদেশ অঞ্চল, সেখানে চিতার সংখ্যা ডেঞ্জার জায়গায় চলে গেছে, স্পেসিসটার সংখ্যা। তো সেই কারণে ভারতবর্ষের সরকার এই পরিবেশ রক্ষা করার জন্য বা বনজ প্রাণী সংরক্ষণ করার জন্য একটা প্রজেক্ট নিয়েছে, তার নাম কি? প্রজেক্ট চিতা। এই প্রজেক্ট চিতাকে অলরেডি শুরু হয়ে গেছিল, যেটা আগের বার শুরু হয়েছিল কুনো, মধ্যপ্রদেশের একটি ন্যাশনাল পার্ক, তোমরা জানো। কুনোতে কিন্তু চিতার লেনদেন হয়েছিল এবং তার সংখ্যা বেশ বেড়েছে, ঠিকঠাকভাবে বেড়েছে। মানে এর আগে 27 চিতা আনা হয়েছিল, যার মধ্যে 13খানা অ্যাডাল্ট এবং 14খানা কাবস বর্তমানে রয়েছে। এটা 5 বছর আগে কিন্তু শুরু হয়ে গেছিল প্রজেক্ট চিতাটা, ঠিক আছে। যেখানে 8 থেকে 14টা চিতা কিন্তু 5 বছরে কিন্তু বাড়ার সম্ভাবনা গেছে, দেখা গেছে। মানে জনন প্রক্রিয়ার মাধ্যমে তারা বড় হয়েছে বা সংখ্যা বেড়ে গেছে। এই যেহেতু এখন ভারতবর্ষের প্রকৃতি বা বনাঞ্চলগুলো চিতার জনসংখ্যা বাড়ানোর পক্ষে রয়েছে, সেই দিক থেকে পরীক্ষা নিরীক্ষা করে বর্তমানে ভারতবর্ষের সরকার, বিশেষ করে বন দপ্তর, তারা আবার এই প্রজেক্ট চিতাটাকে আরও এক ধাপ বাড়িয়ে দিচ্ছে এবং তার জন্যই বাদানুবাদ বা আমাদের চুক্তি চলছে। কার সাথে? কেনিয়ার সঙ্গে। কেনিয়ার থেকে চিতা আনা চলছে, ঠিক আছে। এইবারের যে চিতা সংরক্ষণটা কোথায় করা হবে? গান্ধী সাগর ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারিতে। গান্ধী সাগর ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারি স্যার কোথায় অবস্থিত? মধ্যপ্রদেশ। মধ্যপ্রদেশে কিন্তু এই গান্ধী সাগর ওয়াইল্ড স্যাংচুয়ারিতে কিন্তু এই প্রজেক্ট চিতাটাকে কিন্তু আবার নতুন করে বাস্তবায়িত করার জন্য কথা চলছে। গান্ধী সাগর ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারির মধ্যে যেটা রয়েছে, সেটা এস্টাবলিশ হয়েছিল, বলে রাখি, 1974-এ। এবং এখানে একটি ড্যাম আছে, গান্ধী সাগর ড্যাম, এবং সেই ড্যামকে ঘিরেই কিন্তু এই বনাঞ্চলটা রয়েছে, যেখানে সাম্বার, চিতল হরিণ, নীলগাই, স্লথ বিয়ার, বিভিন্ন রকম টাইপের যে এন্ডেঞ্জার্ড বা রেয়ার অ্যানিম্যালগুলো, সেইগুলো তো আছেই, তার সঙ্গেও প্রকৃতির ব্যালেন্স করার জন্য কিন্তু চিতাকে আবার নতুন করে প্রজেক্ট করা হচ্ছে। ওকে, চলো। আশা করি তোমাদের প্রত্যেকের কিন্তু পাসওয়ার্ডটা মনে আছে, তবু আমি বলে দিচ্ছি আরেকবার। পাসওয়ার্ডটা কী ছিল? KNASN@0506। খেয়াল যেন থাকে, KNASN@0506 আজকের এই পিডিএফের কি পাসওয়ার্ড। চলো পরের খবর, নিউজ পয়েন্ট 7। এই খবরটা আবার এনভায়রনমেন্ট রিলেটেড। কি খবর স্যার? স্যার এটা কি ছবি? জানি না তোমরা বুঝতে পারছো কিনা। স্যার এটা হচ্ছে কোরাল। কোরাল মানে কি স্যার? কোরাল মানে স্যার হচ্ছে প্রবাল। তো লাক্ষাদ্বীপে তোমরা জানো যে ভারতবর্ষের লাক্ষাদ্বীপ কিন্তু এটা প্রবাল দ্বীপ। তো লাক্ষাদ্বীপ অঞ্চলে রিপোর্ট এটা পাওয়া গেছে সম্প্রতি, যেখানে এই যে প্রবাল যে রিপগুলো রয়েছে, প্রবাল যেগুলো রয়েছে, সেগুলো কিন্তু এই গরম জলে তাদের যে টাইটনেস, সেগুলো কিন্তু ছড়িয়ে ছিটিয়ে গিয়ে একরকমভাবে নষ্ট হয়ে যাচ্ছে। এই যে ছড়িয়ে ছিটিয়ে যাওয়া কোরাল রিফের যে অ্যাকচুয়াল স্ট্রাকচার, সেটা যখন নষ্ট হয়ে ছড়িয়ে ছিটিয়ে গিয়ে মানে একরকমভাবে বাংলা কথা বলা যেতে পারে ছেঁদড়ে গেছে।
তো সেটাকে বলা হচ্ছে ব্লিচিং। তো কোরাল ব্লিচিং চলছে, এটা হচ্ছে মূল খবর। এখন কি চলছে? কোরাল ব্লিচিং চলছে। কেন স্যার? তার কারণটা হচ্ছে হিট ওয়েভ, ম্যারিন হিট ওয়েভ। ম্যারিন হিট ওয়েভ মানে কি? সমুদ্রের জলে গরম যে জল তার একটা প্রবাহ চলছে। তোমরা জানোই লানিনো এলনিনো এফেক্ট রয়েছে। তো সেই কারণে কিন্তু ভারতবর্ষে যে গরম জলস্তর সেরকমভাবেও থাকে না, কিন্তু ইন্টারেস্টিংভাবে এই অক্টোবর 2023-এ কিন্তু পরীক্ষা করে দেখা যাচ্ছে যে এই অঞ্চলে, ভারত মহাসাগরীয় অঞ্চলে, বিশেষ করে আরব সাগর মহাসাগর অঞ্চলে কিন্তু এই গরম জলের যে প্রবাহ, সমুদ্র স্রোতের যে প্রবাহ, সেটা কিন্তু বেড়ে গেছে। তাতে প্রবালের ক্ষতি হচ্ছে। শুধু প্রবালের ক্ষতি হচ্ছে না, তার সঙ্গে সঙ্গে যে অন্যান্য জলজ প্রাণীগুলো রয়েছে, জলজ উদ্ভিদগুলো রয়েছে, তারও ক্ষতি হচ্ছে। সেই নিয়ে পলিউশন রেট, ক্লাইমেট চেঞ্জ, এইগুলো যে একটা ইন্ডিকেশান দিচ্ছে, সেটা কিন্তু এই রিপোর্টে প্রকাশ পেয়েছে। তো রিপোর্টটা কে দিয়েছে? রিপোর্টটা দিচ্ছে রিসার্চার অ্যাট দ্য সেন্ট্রাল ম্যারিন ফিশারিজ রিসার্চ ইনস্টিটিউট, যার শর্ট ফর্ম কি? CMFRI, সেন্ট্রাল ম্যারিন রিসার্চ ইনস্টিটিউট। এরা এই রিপোর্টটা দিচ্ছে, এই ম্যারিন হিট ওয়েভসের রিপোর্ট তারা দিচ্ছে। ঠিক আছে, যদি আমি এই সংস্থা সম্বন্ধে আরেকটু তথ্য দিয়ে দিই, তাহলে কি দেখতে পাবো স্যার? সেন্ট্রাল ম্যারিন ফিশারিজ রিসার্চ ইনস্টিটিউট সম্বন্ধে, এটা তৈরি হয়েছিল 1947-এ ফেব্রুয়ারি 3 নম্বর দিনে, মানে 3রা ফেব্রুয়ারি 1947-এ তৈরি হয়েছিল। এবং এটার বর্তমানে হেডকোয়ার্টার কোথায় রয়েছে স্যার? কোচিতে। কোচি, কেরালার কোচিতে এর হেডকোয়ার্টার রয়েছে, যারা মূলত ম্যারিন অঞ্চলের ফিশারিজ, ম্যারিন অঞ্চলের উদ্ভিদ, জলজ প্রাণী, জলজ উদ্ভিদ, এগুলোকে নিয়ে পরীক্ষা নিরীক্ষা করে এবং সেখানকার এনভায়রনমেন্টাল বা ইকোলজিক্যাল কী কী চেঞ্জেস আসছে, কী কী সমস্যা হচ্ছে, সেগুলোকে নিয়ে তারা রিপোর্ট দেয়, পরীক্ষা নিরীক্ষা করে। ওকে, চলো নেক্সট খবর। এটাও তোমার একটা এনভায়রনমেন্ট রিলেটেড খবর। সেটা হচ্ছে তামিলনাড়ু কনজারভেশন এফোর্টস ফর দ্য এন্ডেঞ্জার্ড নীলগিরি তার বা তাহার। আমরা জানি উত্তরের দিকে হিমালয়ান তাহার রয়েছে, ঠিক আছে, তো দক্ষিণ দিকে নীলগিরি তার রয়েছে। নীলগিরি অঞ্চল, নীলগিরি মাউন্টেন রেঞ্জ, সেখানে যে এই ছাগল ভেড়া টাইপের যে প্রাণীটা, তাকে তার বলা হয়, TAHR, তার। এক ধরনের হরিণীরই বলতে পারো, ট্রাইব বা ছাগল ভেড়ার টাইপ বলা যেতে পারে, হোয়াট এভার। তো রিসেন্টলি এই 1 তারিখ থেকে 7 তারিখ যে খবরগুলো আমরা বলছি মে মাসের, তার মধ্যেই তামিলনাড়ু গভর্নমেন্ট এই নীলগিরি তার, যেটা রেয়ার একটা এন্ডেঞ্জার্ড অ্যানিমেল, তার এইখানটাতে বিশাল পরিমাণে কিন্তু পোচিং, মানে দুমদারাক্কা কেটে পাচার করে দেওয়া, ঠিক আছে, বা এই যে প্রাণীটা, তার একটা ব্যবসা লস হয়েছে। এই নীলগিরি অঞ্চলের যে প্রাকৃতিক একটা স্বাভাবিক প্রাণী, যেটা আস্তে আস্তে লুপ্তপ্রায় হয়ে যাচ্ছে, তো লুপ্তপ্রায় হতে দেওয়া যায় না। তো সেই নিরিখে তামিলনাড়ুর সরকার এটাকে নিয়ে একটা 3 দিনের 3 days সার্ভে করেছে, যে কেন নীলগিরির তারের সংখ্যা দিন দিন কমে যাচ্ছে, কতখানি পোচিং চলছে। তোমরা জানি না তোমরা এই পোচিং নিয়ে, পোচার বলে একটা ওয়েব সিরিজে তোমরা দেখেছো কি না? তো এই যে পোচিং বা এই যে হ্যাবিটেটগুলো লস হয়ে যাচ্ছে, কেন এরকম পাচার চক্র চলছে, না কোনো রকম সমস্যা হচ্ছে, সেই সমস্যাগুলো দেখভাল করার জন্য তামিলনাড়ু গভর্নমেন্ট কিন্তু 3খানা সংস্থাকে নিয়ে 3 দিন ব্যাপী এক সার্ভে চালিয়েছে। 3খানা সংস্থার নাম কি? ওয়াইল্ড লাইফ ইনস্টিটিউট অফ ইন্ডিয়া, WII, ওয়ার্ল্ড ওয়াইড ফান্ড ফর নেচার, WWF, ইন্টারন্যাশনাল ইউনিয়ন ফর কনজারভেশন অফ নেচার বা IUCN। এই 3খানা সংগ্রহের সঙ্গে মিলেমিশে তারা কিন্তু তামিলনাড়ুর যে বন দপ্তর, তারা একটা সার্ভে চালিয়েছে। ঠিক আছে, তোমরা এই 3টে সংস্থা সম্বন্ধে কিন্তু ডিটেল দেখে নিও। বলে দেওয়া উচিত, এই নীলগিরি তার, সেটা কিন্তু বর্তমানে একটা এন্ডেঞ্জার্ড, মানে সংখ্যা খুব কম, এন্ডেঞ্জার্ড স্পিসিস হিসাবে এই IUCN-এর রেড লিস্টে রয়েছে। এবং সেটার জন্য একটা আইন রয়েছে তাকে সংরক্ষণ করার জন্য। সেই আইনটা কি? যেটা বর্তমানে শিডিউল নাম্বার 1-এ রয়েছে। কোন আইনের? ওয়াইল্ড লাইফ প্রোটেকশন অ্যাক্ট 1972। ভারতবর্ষের যে ওয়াইল্ড লাইফ প্রোটেকশন অ্যাক্ট রয়েছে 1972, তার শিডিউল নাম্বার 1-এ এই প্রাণীটা এই সংস্থার সঙ্গে সহমত হয়ে তারা কিন্তু এন্ডেঞ্জার্ড স্পিসিস হিসেবে ঘোষণা করে দিয়েছে। তাই জন্য কিন্তু এদেরকে সংরক্ষণ করার কাজ চলছে। তো আমি আবার বলছি, চাকরি পরীক্ষা কিন্তু এই ধরনের স্ট্র্যাটেজিকের থেকে কোশ্চেন দেয়। তাই এই যে ওয়াইল্ড লাইফ ইনস্টিটিউট অফ ইন্ডিয়া, এ কবে তৈরি হলো, কী কাজ করছে, হেডকোয়ার্টার কোথায়, কে বর্তমানে এর হেড, ঠিক তেমনভাবেই ওয়াইল্ড ওয়াইড ফান্ড অফ নেচার, এর কী বিষয়বস্তুগুলো সব কিন্তু দেখে নিও। আমি প্রসঙ্গত বলে রাখছি একটা নিয়ে, সেটা হচ্ছে IUCN। IUCN-টা
পার্টিকুলারলি যেসব জায়গায় এই রকম প্রাণীজ সম্পদ নষ্ট হয়ে যায়, বন সম্পদ নষ্ট হয়, সেটাকে দেখভাল করার জন্য তারা বিভিন্ন দেশের সরকারের সঙ্গে এবং পার্সোনাল মানে সিভিকের সঙ্গে কিন্তু তারা যৌথভাবে কাজকর্ম করে। এটা একটা সংস্থা বলা যেতে পারে। তো বর্তমানে এর 1400 অর্গানাইজেশন মেম্বার রয়েছে, ঠিক আছে। এবং এটা যখন তৈরি হচ্ছিল 1948 সালে, তখন তার হেডকোয়ার্টার ছিল কোথায়? সেটা তৈরি করা হয়েছিল ফ্রান্সে, ফন্টাবেলো বলে একটা জায়গা আছে, সেখানে তৈরি করা হয়েছিল। পরবর্তীকালে এটা কিন্তু এখন চেঞ্জ হয়ে চলে আসছে কোথায়? সুইজারল্যান্ডের গ্ল্যান্ড শহরে। তার হেডকোয়ার্টার এখন সুইজারল্যান্ডের গ্ল্যান্ড শহরে শিফট হয়ে আসছে। বর্তমানে স্যার তার ডিরেক্টর জেনারেল বা ডিজির নাম কি? গ্রেথেল অ্যাগুইলিয়ার। আর বর্তমানে এই আইইউসিএনের প্রেসিডেন্টের নাম কি? রাজান আল মুবারাক। বাদবাকি যে দুখানা বললাম, ওয়াইল্ড লাইফ ইনস্টিটিউট অফ ইন্ডিয়া আর ওয়ার্ল্ড ওয়াইড ফান্ড ফর নেচার, এর সম্বন্ধে তোমরা কিন্তু অবশ্যই কমেন্টে জানিয়ে দিও। ওকে, আমাদের লাস্ট খবর, আজকের খবর নয় বলা যেতে পারে, যেগুলো সেরা খবর সেগুলো বলে দিয়েছি। এবার এক ঝলকে কিছু কিছু খবর যেটা মোস্ট ভাইটাল, সেগুলো আমি একটা জায়গায় জট ডাউন করে দিয়েছি, সেটা একবারে দেখে নেব। কি দেখবো স্যার? নিউজ ফ্যাক্ট বা নিউজ হাইলাইটস কী রয়েছে? নাম্বার 1, মহারাষ্ট্র ডে পালন করা হয়েছে রিসেন্টলি। কবে? মে মাসের 1 তারিখে মহারাষ্ট্র দিবস পালন করা হয়েছে। যেহেতু আমরা জানি ভারতবর্ষ একটা সময় ব্রিটিশদের অধীনে ছিল, তো এটা একটা সময় তো বোম্বে প্রভিন্স ছিল, তো এই বোম্বে প্রভিন্সের মধ্যে কিন্তু গুজরাট এবং মহারাষ্ট্র দুটোই ছিল। পরবর্তীকালে মহারাষ্ট্র এবং গুজরাটকে আলাদা করে দেওয়া হচ্ছে, এবং গুজরাটের মধ্যে তোমার সৌরাষ্ট্রও ছিল। তো এগুলো পৃথক পৃথক রাজ্য হয়ে যেমন আজকের রূপ ধারণ করে সেটা হয়েছিল। তো সেই কারণে এই 1 মে কাজটা হয়েছিল বলে মহারাষ্ট্র দিবস পালন করা হচ্ছে 1 মে, যেটা তৈরি করা হয়েছিল কবে? 1960 সালে। আবার একই রকমভাবে গুজরাট ডে পালন করা হয় ওই 1 মেতেই, ঠিক আছে। সেটাও তৈরি করা হয়েছিল কবে? 1960 সাল নাগাদ। তো দুখানা দিন, গুজরাট দিবস, মহারাষ্ট্র দিবস, 1 মে কবে তৈরি করা হচ্ছে? 1960 সাল। সেই জন্য কিন্তু এটা পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট, খেয়াল রেখো। 2 নম্বর 3 নম্বর ফ্যাক্ট কি স্যার? একটা পিআইএল বা জনসেবামূলক এক ধরনের আইনের প্রস্তাব বা পাবলিক ইন্টারেস্ট লিটিগেশন বিল নয়, এটা এক ধরনের একটা কেস উঠেছে। কোথায় স্যার উঠেছে? বিল হলে তো পার্লামেন্টে উঠবে, এটা তো কেস উঠেছে স্যার। পিআইএল উঠেছে স্যার রাজস্থান হাইকোর্টে। তো রাজস্থান হাইকোর্টে স্যার কেসটা উঠেছে কী নিয়ে? চাইল্ড ম্যারেজ নিয়ে। দেখা গেছে সাম্প্রতিককালে এই যে অক্ষয় তৃতীয়া গেল মে মাসে, এই অক্ষয় তৃতীয়ার যে ফেস্টিভ্যাল ওখানে হয়, সেখানে চাইল্ড ম্যারেজ মারাত্মক আকারে বেড়ে গেছিলো। তো এটা পিআইএল উঠেছিল হাইকোর্টে, এবং হাইকোর্ট সেটা থেকে স্তম্ভিত হয়ে গেছে। এবং স্তম্ভিত হয়ে গিয়ে প্রত্যেক রাজস্থানের যেসব তোমরা জানি যে ভারতবর্ষের প্রথম মানে পঞ্চায়েত তৈরি হয়েছে বা লোকাল সেল গভর্নমেন্ট তৈরি কোথায়? রাজস্থানে, ঝুনঝুনওয়ালা। তো সেই জায়গাটাতে রাজস্থানের প্রত্যেক মানে হাইকোর্ট বলে দিচ্ছে যে প্রত্যেক যারা সরপঞ্চ রয়েছে, পঞ্চায়েতের যারা মেম্বার রয়েছে, তারা দায়িত্ব নিয়ে যেন এই চাইল্ড ম্যারেজ যাতে বন্ধ করা যায় তার জন্য স্টেপ নিতে চেষ্টা করে, ঠিক আছে। তাই জন্য একটা পিআইএল উঠেছে। এটা একটা বড় সড়ো ইম্পর্টেন্ট সোশ্যাল ইম্প্যাক্টের খবর। আর নেক্সট খবর বা লাস্ট খবর আজকের জন্য বলা যেতে পারে, সেটা কি? সেটা হচ্ছে যে মণিপুর গভর্নমেন্ট, আমরা জানি কয়েকদিন আগেই ওখানে আশপাশ দিয়ে মণিপুর মেঘালয় অঞ্চলে প্রচুর পরিমাণে ওই শিলাবৃষ্টি হয়েছে, ঝড় বৃষ্টি গেছে প্রচণ্ড পরিমাণে। এই ঝড় বৃষ্টি বা এই বিপর্যয়ের পর দিয়েই মণিপুর গভর্নমেন্ট রিসেন্টলি স্কুল অন হুইল একটা প্রোগ্রাম চালু করেছে। স্কুল অন হুইল বলে একটা শিক্ষা বিস্তার করার জন্য একটা প্রোগ্রাম বা স্কিম চালু করেছে। কী জন্য? টু প্রোভাইড এডুকেশান টু স্টুডেন্টস শেল্টার্ড ইন রিলিফ ক্যাম্প। অর্থাৎ এই যে বিপর্যয়ের জন্য যেখানে যেখানে রিলিফ ক্যাম্প তৈরি করা হয়েছে রাজ্যের তরফে, সেখানেও যেন আজকে তারা পড়াশোনা করতে পারে, তাদের যেন পড়াশোনার কোনো রকম বাদ না যায়। প্রত্যেক রাজ্যেই কিন্তু পড়াশোনার প্রতি গুরুত্ব দেওয়া হচ্ছে, কারণ যদি বাড়তে হয়, যদি জীবনে এগোতে হয়, তাহলে ভাই পড়াশোনাটাই তোমার কাছে শেষ অস্ত্র, ঠিক আছে। তুমি যদি মূর্খ হও, তুমি যদি পড়াশোনা না করো, তুমি যদি হাত পাতো, তো সারা জীবন হাত পাততে হবে। শির দ্বারা শক্ত করা শেষ এবং মূল অস্ত্র সেটা হচ্ছে পড়াশোনা করা। তো সমস্ত স্ত্রী চেষ্টা করছে, যারা পিছিয়ে পড়া রাজ্য তারা বেশি করে চেষ্টা করছে। যারা চাকরি বাকরি দীর্ঘদিন ধরে পায়নি, ইউপি বিহার, তারা এখন প্রচণ্ড পড়াশোনা করে চাকরি বাকরির জন্য। তারা দুবার ভাবে না যে আমি কোর্সটা কিনে কী করবো, চাকরি হবে না, এত কিছু ভাবে না। তারা জানে ভাই কোর্স কিনতে হবে, পড়াশোনা করতে হবে, পরীক্ষা না হলে বিদ্রোহ করতে হবে। তো কোনো রকম আওয়াজ হয় না, তো পড়াশোনাটা করতেই হবে। তো মণিপুর এই রিসেন্টলি এই পড়াশোনা করার জন্যই, যেখানে এই বিপর্যয় চলেছে, তো পড়াশোনা করার জন্য কী করেছে? স্কুল অন হুইলস এই প্রোগ্রাম কিন্তু চালিয়েছে।
এই উদ্বোধনটা কে করলো? মণিপুরের গভর্নর, তার নাম কি? অনুসুয়া উকে। অনুসুয়া উকে মণিপুরের যিনি বর্তমানে গভর্নর, তিনি এই ক্যাম্পেনিংটা শুরু করেছেন। তো আজকেই ছিল আমাদের এই মূল মেজর যে খবরগুলো, মানে সেরা যে খবরগুলো, সেগুলোর নিয়ে আমরা এক সপ্তাহের খবর বলে দিলাম। আমরা এরপরেই আসছি 8 তারিখ থেকে 15 তারিখের খবর নিয়ে ন্যাশনাল লেভেলের, সেটা পরের বুধবারে হবে। আর তোমরা জানো যে আগামী শুক্রবার দিন স্টেট লেভেল পশ্চিমবঙ্গের খবর নিয়ে কিন্তু আলোচনা করা হবে মে মাসের। সুতরাং সেরা খবর যেগুলো মোস্ট ইম্পর্টেন্ট খবর, সেগুলোই আমরা এরকম অ্যানালিসিস করে বলবো। এছাড়াও তোমাদের নোটে আরও অনেক খবর দেওয়া থাকবে মাসিক নোটগুলোতে, যেটা ম্যাগাজিন আকারেই বার করা হয়, ম্যানগ্রোভ আকারে, ঠিক আছে? আর খবরের জঙ্গল আর কি ম্যানগ্রোভে। আর যেটা বলার কথা সেটা হচ্ছে, যদি এই মেটেরিয়ালগুলো পেতে হয় তাহলে ক্লাস অবশ্যই মন দিয়ে দেখো, তোমাদের মন্তব্য জানিও তোমাদের ক্লাস কেমন লাগছে। আর আজকের মেটেরিয়ালটার জন্য আমি অবশ্যই অলরেডি তোমাদের পাসওয়ার্ড দিয়ে দিয়েছি, তো সেই পাসওয়ার্ড দিয়ে তোমরা কিন্তু হোয়াটসঅ্যাপ গ্রুপ থেকে সেই পিডিএফটা ডাউনলোড করে পিডিএফটা ভেঙে নিও এবং তারপরে পড়াশোনা করে নিও। আজকে এই অবধি আমি রাখলাম, পরের দিন পরের টপিক দেখা হবে। প্রত্যেকে সুস্থ থেকো, ভালো থেকো। থ্যাংক ইউ, বেস্ট অফ লাক।